আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বিপিএল বর্জন, হোম অফ ক্রিকেটে শুরু হয়নি ঢাকা পর্বের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত হলেও বহাল শিক্ষা, পর্যটন ও বাণিজ্য ভিসার আবেদন। এর সাথে ভূরাজনীতির সম্পর্ক নেই মন্তব্য। বেশ কিছু আসনে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিতে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতারা বহিষ্কারের মতো শাস্তির পরিকল্পনায় দলের হাইকমান্ড। এবং ১৫ সঙ্গীত শিল্পীকে নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সেরা 10-এর সামনে ফাইনাল রাউন্ডে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে আছেন জাকিয়া আক্তার, আমরা যাচ্ছি তার কাছে। জাকিয়া, বিপিএল বর্জন করে ক্রিকেটাররা হোটেলেই অবস্থান করছেন, কি বলছেন তারা? আপনি সেখানে কি দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেমনটি বলছিলেন, আজকে কোয়াবের একটি প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল হোটেল শেরাটনে, যেখানে ক্রিকেটাররা উপস্থিত, ক্রিকেটাররা এখানে রয়েছেন। তো প্রেস কনফারেন্সটি 1টার দিকে হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রেস কনফারেন্সটি আরম্ভ হয়নি। আমরা জানতে পেরেছি ২৫ মিনিটের মতো সময় লাগতে পারে। আর যে বিষয় নিয়ে আসলে উত্তাল এবার ক্রিকেট পাড়া, সে বিষয় হচ্ছে যে গত বিসিবির যিনি পরিচালক আছেন ইসলাম, তিনি ক্রিকেটারদেরকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেছে। সেই মন্তব্যই দিয়ে আসলে আজকে তারা সমস্ত বিপিএল বয়কট করেছে এবং তারা যেটি বলেছেন যে নাজমুল ইসলাম না হওয়া পর্যন্ত আসলে তারা কোনো ম্যাচে আর ফিরে যাবে না। তো আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি যে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে যে বিপিএল ম্যাচটি হওয়ার কথা ছিল চট্টগ্রাম এবং নোয়াখালী এক্সপ্রেসে, সেই ম্যাচটি কিন্তু মাঠে করেনি এবং ক্রিকেটার বলেছেন তাদের এই দাবিটা না মেনে নেওয়া পর্যন্ত আসলে তারা মাঠে ফিরে যাবেন কিনা সেটা তারা ভেবে দেখবেন। আর যে বিষয়টি জানিয়ে রাখি, সেটি কিন্তু ইতিমধ্যেই বিসিবি থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেই নোটিশেও আসলে ক্রিকেটাররা সন্তুষ্ট না। তারা হচ্ছে সর্বোচ্চ যেটি দাবি করছেন যে তার পদত্যাগ, সেই পদত্যাগ নিয়ে আসলে তারা আগাচ্ছে। আর আমরা সবচেয়ে তথ্যগুলো জানতে পারবো সেটা আসলে কোয়াবের মাধ্যমেই জানতে পারবো। কোয়াব যখন আসলে প্রেস ব্রিফিং করবেন, তারা সামনে কি কর্মসূচি দিচ্ছেন বা তারা কি সেই বিষয়গুলো আমরা জাকিয়া, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। ক্রিকেটারদের সম্পর্কে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের অশোভন বক্তব্যে উত্তাল দেশের ক্রিকেট আঙ্গন। এর প্রতিবাদে বিপিএল বর্জন করেছেন ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে হচ্ছে না ঢাকা পর্বের নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আপডেট জানাচ্ছেন তানভীর আহমেদ। তানভীর, শুনতে পাচ্ছেন আপনি? সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনি একটু আগে আমার যে সহকর্মী বলছিলেন যে এখন পর্যন্ত কোয়াবের যে মিটিংটি চলছে, নির্ধারিত 2টায় শুরু হওয়ার কথা দুপুর 1টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এদিকে স্টেডিয়ামে এখন পর্যন্ত অনেক দর্শক এসেছিল, তারা কেউ স্টেডিয়ামে ঢুকে পড়েছেন এবং কেউ স্টেডিয়ামে বাইরে থেকে আন্দোলন করছেন যে তারা গেটে ঢুকে খেলা শুরু হওয়ার জন্য। কেউ স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়েছেন। স্টেডিয়ামে যে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারাও স্টেডিয়াম ছেড়ে চলে গেছেন। এখন পর্যন্ত কয়েকজন আনসার সদস্য সহ কয়েকজন পুলিশ সদস্য আমরা দেখতে পেয়েছি। বিসিবির যে সভাপতি আছেন
তিনি মাঠে আছেন। টস হওয়ার যে মুহূর্তটি ছিল দুপুর 12:30টার দিকে, তিনি মাঠে এসেছেন, মাঠে কথা বলেছেন, মাঠ ঘুরে পরিদর্শন করেছেন, কিন্তু তার কাছে কোনো আপডেট ছিল না এখন পর্যন্ত। তিনি তার অফিসে আছেন, খেলার সব প্রিপারেশন ছিল, কিন্তু কোয়াবের ক্রিকেটাররা যে আলটিমেটাম দিয়েছিল বিসিবি পরিচালকের পদত্যাগের জন্য, সেটি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত যেহেতু পদত্যাগ করেনি, ক্রিকেটারও মাঠে আসেনি। এখন পর্যন্ত কোনো টিম বাস আসেনি। ক্রিকেট সংশ্লিষ্ট যে ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট যে যারা আছেন তারা এখন পর্যন্ত মাঠে আসেনি। এদিকে বিসিবির বিপিএলের যে সদস্য সচিব ইফতেখার মিঠু, তিনি দুপুর 1টা পর্যন্ত খেলোয়াড়দের সাথে কথা বলেছেন, তাদেরকে মাঠে আনার চেষ্টা করেছেন, বুঝিয়ে মাঠে আনানোর চেষ্টা করেছেন। এখন যেহেতু সব হয় নাই, ক্রিকেটাররা যে মিটিং বসেছে তার মিটিংয়ের পরই সব শেষ, আমরা যে সিদ্ধান্ত আসে আপনাদের জানাতে পারবো। প্রিয়াঙ্কা, ধন্যবাদ তানভীর আপনাকে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। আগামী 21শে জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। তবে স্থগিতাদেশ নন ইমিগ্রেন্ট, টেম্পোরারি ট্যুরিস্ট বা বিজনেস ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যে কয়টি দেশের ভিসা স্থগিত করা হয়েছে সেই তালিকায় বাংলাদেশও আছে। নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের প্রায় 55% পরিবার সরকারি সুবিধা নেয়। 75 কান্ট্রির জন্য ইমিগ্রেশন ভিসা স্থগিত ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয় নাই। নন ইমিগ্রেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা নন ইমিগ্রেন্ট যে ইনভেস্টমেন্ট ভিসা আছে, এগুলা স্থগিত বা বন্ধ করা হয় নাই। শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসাটা স্থগিত করা হয়েছে। তবে যারা নন ইমিগ্রেন্ট, স্টুডেন্ট, ট্যুরিস্ট বা বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছে তারা আবেদন করতে পারবে। এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করেন তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সীমিত ও ব্যতিক্রমী ক্ষেত্রে শর্ত পূরণকারীদের জন্য ছাড় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের আওতায় ভিসা আবেদনকারীদের আবেদন বাতিল করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক সামর্থ্য, ইংরেজি দক্ষতা এবং ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এছাড়াও ব্যবসা ও পর্যটন ভিসা ক্যাটাগরিতে কঠোর অবস্থান কিংবা অভিবাসী ভিসা স্থগিত করার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তার মতে এই সিদ্ধান্তগুলো একেবারেই তাদের জাতীয় বাজেটের ঘাটতি মেটানোর তাগিদ। অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করার বিষয়টিকে সংকটের পাশাপাশি সুযোগ হিসেবেও দেখছেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন। হঠাৎ করেই ভিসা দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। ব্যবসা ও পর্যটন ক্যাটাগরির ভিসায় মোটা অঙ্কের বন্ড আরোপের ৮ দিনের মাথায় ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। কার্যকর হবে ২১ জানুয়ারি থেকেই। কূটনীতি অভিজ্ঞ এই শিক্ষাবিদ মনে করেন এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকানদের দীর্ঘ গবেষণায় নেয়া। প্রথম পদক্ষেপ যেটা নেওয়া হলো, যেটা এখনো চলছে, সেটা হলো সরকারকে ছোট করে দিতে হবে। ডব্লিউএইচওতে 12 হয়ে গেল, ইউনিসেফ থেকে 12 হয়ে গেল, তারপর এখন তো কত 50 না 60টা ইনস্টিটিউশন থেকে 12 হয়ে গেল, তাই তো? এখান থেকে তারা টাকা দিবে না, কারণ বলছে আমাদের টাকা নেই। দ্বিতীয় যে জিনিসটা তারা করলো, তারা ট্যারিফ তাকে বাড়িয়ে দিল সব জায়গায়। আমেরিকা মনে করছে যে আমি এই দেশ থেকে একে এনে বরং আমার খরচ বাড়ছে, এ অত কন্ট্রিবিউট করছে না। তাদের ট্যাক্স পেয়ারের উপরে যেই বার্ডেনটা আছে,
বা তাদের রাষ্ট্রের বা বাজেটের উপরে যেই বার্ডেন সেখান থেকে যদি কমাতে পারে। অভিবাসীদের মধ্যে যে দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা নেন সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 19-এ। ডক্টর ইমতিয়াজ মনে করেন যুক্তরাষ্ট্রের ওপর বোঝা হতে দেবে না ট্রাম্প প্রশাসন। আমার পা যদি দুই দেশে থাকে, দুই পা যদি দুই দেশ, তাহলে আমার দেশ গঠন করা কিন্তু সমস্যা। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এই ধরনের পরিবর্তনশীল যেই আমেরিকা আমরা দেখছি সেটা হয়তো বাংলাদেশের জন্য একটা ব্লেসিং হতে পারে, যে আমাদের যারা এলিট আছেন, শুধু ইকোনমিক এলিট বলছি না, একাডেমিক এলিট, মিডিয়া এলিট, তারাও চিন্তা করবে যে ঠিক আছে, তাহলে আমি এই ইয়াং জেনারেশন যারা চলে যায় সবসময়, তাদের রাখার কি ব্যবস্থা করতে পারি বাংলাদেশের ভিতরে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সূত্র বলছে, দেশটিতে গিয়ে সরকারি সহায়তা নেয়া ঠেকাতে যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। সেটি শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভিসা প্রক্রিয়া। তবে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক থাকবে। মানে সাস্টেইন করবে না কোনোভাবে। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে শরিক রাজনৈতিক দলগুলোকে 16টি আসন দিয়েছে বিএনপি। তবে এর মধ্যে কয়েকজনের নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এই আসনগুলো সহ বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ারা। বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপির হাইকমান্ড। তাদের সঙ্গে আলোচনাও চলছে। রাহুল রায়ের রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। প্রথম দফায় 237 জনের নাম ঘোষণা করা হয়। বগুড়া 6 তারেক রহমান। পরে আরও কয়েক দফায় বিএনপি ও শরিক দলের আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে বিএনপি। বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ারা। কয়েকজনকে বহিষ্কার করে দলটি। দলের নেতারা জানালেন, আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টাও চলছে। একটা দল একটা নেতাকে, একটা কর্মীকে কি শাস্তি দিতে পারে? এক্সপেলের ছাড়া বড় শাস্তি নাই। আমি তো তারা ফৌজদারি দণ্ডবিধিতে কোনো মামলা দিতে পারি না। আবার আমি বহিষ্কার চিঠি নাও দিতে পারি, কারণ সে যদি পদত্যাগ করে ফেলে, যার কৌশল সে নেবে। আমরা যাদেরকে আসন দিচ্ছি, আমাদের দলকে তার পক্ষে যাতে কাজ করে সেই ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। বুঝে শুনে আমরা চেষ্টা করছি। বহু জায়গায় অলরেডি প্রত্যাহারের সিদ্ধান্ত তারা বলেছেন আমাদের। এরপরেও কিছু অবশিষ্ট আছে, তাদের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আশা করি যে আমাদের দলের পক্ষ থেকে একাধিক প্রার্থী হয়তো বেশি জায়গায় থাকবে না। তারপর যদি এক জায়গায় থাকে, আমাদের কিছু করার নাই। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে যুগপথভাবে ছিল, সেই রাজনৈতিক দলগুলোর জন্য 16টি আসন বরাদ্দ দেয় বিএনপি। তবে সেখান থেকে এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের রাশেদ খান, রেজা কিবরিয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর ববি হাজ্জাজ নিজ দল বিলুপ্ত করে অথবা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। মানে যদি মার্কাটা না থাকে, তাহলে স্পেশালি বড় দলগুলোর যেটা হয় যে তাদের কর্মী বাহিনীর নিজেদের নেতা থাকে। ওই নেতারা যদি বিরোধী ক্যান্ডিডেট হিসেবে, বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে যায়, তখন আপনার মার্কাও অপরিচিত, বিদ্রোহী ক্যান্ডিডেটের মার্কাও অপরিচিত, কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট পরিচিত, আপনি পরিচিত না। সো তাহলে ওই বিদ্রোহী ক্যান্ডিডেটের জন্য কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো আপনি যেই দুটো কারণে জোট করবেন, তাহলে মার্কা এবং কর্মী বাহিনী দুটোই হারালেন। স্ট্র্যাটেজিকলি আমার দলের ক্যান্ডিডেট হিসেবে, আমি জোটের ক্যান্ডিডেট হিসেবে মার্কা নেবার জন্য বিএনপির মেম্বারশিপ নিয়েছি। আমার নেতা কর্মী তো দায়বদ্ধ আমার মার্কার প্রতি, ব্যক্তির প্রতি তো দায়বদ্ধ না। আত্মসমর্পণ করতে হবে যে ভাই, আপনাদের দল থেকে আমি দাঁড়াইছি, পাশ ফেলের দায়িত্ব আপনাদের। তখন নির্বাচন আরেক রকম হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
এবারে অন্যান্য সংবাদ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সম্ভাবনাময় 15 জন সঙ্গীত শিল্পী নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী যাবেন ফাইনাল রাউন্ডে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সঙ্গীত প্রতিযোগিতাটি পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী প্রয়াস হিসেবে জনসচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভাষা, সুর কিংবা সঙ্গীতের ইতিহাস ঐতিহ্য জানান দেয় সকল সৃষ্টির মূলে রয়েছে প্রকৃতি। তাই তো সুষ্ঠু সঙ্গীত চর্চা সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিপন্ন সুর, সঙ্গীত সংরক্ষণ ও প্রাণ প্রকৃতি রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ড। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সেমিফাইনালের শেষ রাউন্ডে সম্ভাবনাময় সঙ্গীত শিল্পীদের গান আর যন্ত্রসঙ্গীতের সুরের মেলবন্ধনে উঠে এসেছে প্রকৃতি, প্রাণীজগৎ এবং বাস্তুতন্ত্র রক্ষার তাগিদ। দেখেছি দূরে ও সোনালি দ্বীপ। সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে প্রকৃতির যোগসূত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যতিক্রমী এই আয়োজন দর্শকদের মনোজগতে তৈরি করেছে ভিন্ন আলোড়ন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা দর্শক শ্রোতাদের। আমি তো চাই না তোমারে বিধা, ভেঙে দাও কাছেরই বাধা। আফরোজা হাসি, চ্যানেল আই। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 চ্যানেল আইয়ে। আধুনিক প্রযুক্তি আর সচেতন পরিকল্পনা থাকলে ছাদের উপরেও যে গড়ে তোলা যায় সবুজের সফল কৃষিক্ষেত্র তা প্রমাণ করে দেখাচ্ছেন ঢাকার উত্তরার আব্দুর রশিদ। অল্প জায়গায় নান্দনিক বিন্যাসে তিনি ফলাচ্ছেন নানা জাতের সবজি ও ফসল। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি তার ছাদটি পরিণত হয়েছে অবসর কাটানোর ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা, কিন্তু এই ছোট্ট পরিসরেই বিজ্ঞান, প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার সমন্বয়ে গড়ে উঠেছে বিচিত্র ফসলের ৩ স্তরের ছাদ কৃষি। ঢাকার উত্তরার আব্দুর রশিদের এই ছাদে পা রাখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষি খামারে এসে পড়েছি। এই উদ্যোক্তার জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও শৈশবে কৃষি প্রেম কখনো হারাননি, যা পুঁজি করে এখন অবসর যাপন আর নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হয়েছেন। আমি মূলত কৃষকের সন্তান। আমি বেশ কিছুদিন ক্রোয়েশিয়া এবং কোসোভোতে ছিলাম। যে বাড়িতে থাকতাম সামনেও বাগান, পিছনেও বাগান। এটা মার্শাল টিটুরি কোনো ছিল কিনা জানি না। তো ওখান থেকে ফ্রেশ আপনার শাকসবজি আমি সংগ্রহ করতাম। তখন থেকে আমার মাথার মধ্যে আমি যদি কোনোদিন করতে পারতাম। আপনার অনুষ্ঠান আমি ইন্সপিরেশন পাইছি, ইট ইজ পসিবল। মাচা জুড়ে ঝুলছে টাটকা লাউ, দুন্দুল সহ নানা জাতের শাকসবজি। এই ফসলি আয়োজনটির বাস্তবায়নের অন্যতম সহযোগী সেলিম হোসেন। লাউ যা হয় এগুলি কি ন্যাচারালি পরাগায়ন হয় নাকি হাত দিয়ে পরাগায়ন করেন? না, ওই হাতের মাধ্যমে পরাগায়ন করি আর কি। করছেন কোনো সময়? জি। কিভাবে হয় এটা বলেন তো? এটা আপনার যখন আমার একটা লাউ আসে তখন আমি একটা ফুল নেই। পুরুষ ফুল? জি, পুরুষ ফুল দেন তো? হ্যাঁ, পুরুষ ফুলটা নিয়ে ওই ফুলের সাথে আমি 3বার করে করি আর কি। সবুজের প্রভাব পড়েছে পুরো এলাকায়। অনেকেই আগ্রহী হচ্ছেন নিজেদের ছাদকে সবুজ ছাদ কৃষিতে রূপ দিতে। নানা প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এই শাকসবজির ফলন ফলিয়েছেন আব্দুর রশিদ। তার এই 3 স্তরের ছাদ কৃষির মূল অনুঘটক হচ্ছে গণমাধ্যম। তার মাধ্যমে এবং তার আশেপাশে উত্তরায় যত সবুজায়ন দেখছি সেগুলো
দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এটি তার বক্তব্য। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ ও গাজীপুরে চলছে 3 দিনের মাছের মেলা। হবিগঞ্জে 207 বছর ধরে চলা এই মেলায় এবছর 1.5 মণ ওজনের বাঘা আয়ের মাছটির দাম হাঁকা হচ্ছে 2.5 লাখ টাকা। এবার প্রকৃতি সংবাদ। ভোলার সর্বদক্ষিণে সাগরের বিশাল জলরাশির বুকে জেগে ওঠা অপার সম্ভাবনার দ্বীপ চর কুকরিমুকরি। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সবুজ দ্বীপটি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বিপিএল বর্জন। হোম অফ ক্রিকেটে শুরু হয়নি ঢাকা পর্বের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিত হলেও বহাল শিক্ষা, পর্যটন ও বাণিজ্য ভিসার আবেদন। এর সাথে ভূ রাজনীতির সম্পর্ক নেই মন্তব্য। এবং 15 সঙ্গীত শিল্পীকে নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সেরা 10-এর সামনে ফাইনাল রাউন্ড। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।